দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা খন্দকার। শুরুতেই আজকে শিরোনাম। তামিলনাড়ুর ট্র্যাজেডি, মৃতের সংখ্যা বেড়ে ৩৯। থালাপতি বিজয় সহ টিভিকের ২ নেতার বিরুদ্ধে মামলা। গাজায় আরও ৪০ ফিলিস্তিনির মৃত্যু। যুদ্ধবিরতি ইস্যুতে ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের। দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলনের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বিজয় সহ তার দল টিভিকের ২ নেতার বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় পুলিশ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। যেটা হতে পারত সুপারস্টার থেকে রাজনীতিক হওয়া বিজয়ের উচ্ছ্বসিত নির্বাচনী প্রচার, ঐতিহাসিক শহর তামিলনাড়ুতে সেটি পরিণত হলো আতঙ্ক, বিশৃঙ্খলা আর ভুলের ছড়াছড়িতে। ফল হলো আবারও পদদলন, আবারও মৃত্যু। ১০,০০০-এর জমায়েতের অনুমতি নিয়ে প্রায় ৩ গুণ বেশি মানুষের উপস্থিতি, তীব্র গরম, আয়োজকদের ভুল ঘোষণা, সব মিলিয়ে এই তামিলনাড়ুর ট্র্যাজেডিতে ভারত জুড়ে দেখা দিয়েছে ক্ষোভ ও শোক। এত গাদাগাদিতে কারণ নিরাপদে সরে যাওয়ারও অবস্থা ছিল না। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে এত মৃত্যু দেখতে হতো না। এ ঘটনায় বিজয় সহ তার দল টিভিকের ২ নেতার বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় পুলিশ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নিহতদের পরিবারকে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ১০ লাখ আর টিভিকের পক্ষ থেকে ২০ লাখ রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের তদন্ত এরই মধ্যে শেষ হয়েছে। আমরা পরবর্তীতে এ নিয়ে ব্রিফ করব। 39 people, no? 39, yeah. They've already told you the number, right? জনসভা ছিল দুপুরে, কিন্তু বিজয় পৌঁছান সন্ধ্যা ৭টায়। এটি মর্মান্তিকতার দিকে ঠেলে দেয় পরিস্থিতিকে। এই দেরির কারণ হিসেবে তার দল দুষছে যানজটকে। এতে ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করে টিভিকে, চেয়েছে সিবিআই এর তদন্ত। তামিলনাড়ুতে পদদলনের এই ঘটনায় বিজয়কে গ্রেপ্তার নিয়ে তাড়াহুড়ো করতে চায় না পুলিশ। কেননা অনেকেই ভাবছেন গ্রেপ্তারে বাড়তি সহানুভূতি তৈরি হতে পারে বিজয়ের প্রতি, যেমনটা হয় প্রয়াত জয়ললিতা বা বর্তমান মুখ্যমন্ত্রী স্টালিনের ক্ষেত্রে। মিলা খন্দকার, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার রাতে নৌকা থেকে বারের দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এক বন্দুকধারী। হামলায় জড়িত সন্দেহে ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের বার, রেস্তোরাঁ, শপিং সেন্টার, স্কুল সহ বিভিন্ন স্থানে বন্দুক হামলা বাড়ছে। এসব স্থানকে নিরাপদ মনে করা হলেও হামলার হাত থেকে বাঁচছে না সাধারণ মানুষ। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত ৩২০টি বন্দুক হামলা হয়েছে। চলমান ইসরায়েলি আগ্রাসনে আরও ৪০ মৃত্যু দেখল গাজাবাসী। এর মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় প্রাণ গেছে ১০ জনের। বাকি ১৫ জন নিহত হয়েছে গাজা সিটিতে। জোরদার হয়েছে স্থল অভিযানও। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হাসপাতালেও নির্লজ্জ হামলা শুরু করেছে আইডিএফ। এতে বন্ধ হয়ে পড়েছে গাজা সিটির প্রধান চিকিৎসা কেন্দ্র জর্ডান ফিল্ড হাসপাতাল। লাগাতার বোমার আঘাত থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে চিকিৎসা নিতে আসা ১০৭ রোগীকে। ইসরায়েলের নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতেই এ পর্যন্ত হত্যা করা হয়েছে ৪৬% ফিলিস্তিনিকে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ তৈরি করতে ২১ দফা পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত পরিকল্পনায় যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি, শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যদের জন্য সাধারণ ক্ষমা, গাজার বাসিন্দাদের সেখানেই থাকার উৎসাহ দেয়া ও ইসরায়েল ফিলিস্তিন সংলাপ শুরুর কথা উল্লেখ রয়েছে। আর কদিন পর গাজা ইসরায়েলি আগ্রাসন দ্বিতীয় বছরে পড়বে। এই ২ বছরের এক একটি দিনের নৃশংসতা, বর্বরতা ছাড়িয়েছে পরবর্তী দিনকে।
উপত্যকায় প্রাণ গেছে নিরীহ ৬৫,৫০০-র বেশি ফিলিস্তিনির। ধ্বংস হয়েছে ৮০% বেশি ভবন। জাতিসংঘ বলছে জাতিগত নিধনে মেতেছে ইসরায়েল। কিন্তু এরপরও চরম নির্লজ্জতায় ইসরায়েলের পক্ষেই সাফাই গিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলার নেতানিয়াহুর যে পরিকল্পনা, তার সাথে মিল রেখে ২১ দফা পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে গাজায় থাকতে পারবেন ফিলিস্তিনিরা, কিন্তু মানবিক মর্যাদা কতটুকু থাকবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব নিয়ে আলোচনায় মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি জাতিসংঘের সাইডলাইন বৈঠকে আরব ও মুসলিম বিশ্বের কয়েকটি দেশের নেতাদের কাছে বিষয়টি আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজা পুনর্গঠনে অগ্রগতির পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের দিকে জোর দেওয়া হবে। এরপর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথেও অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এতদিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি ট্রাম্প প্রশাসন সুকৌশলে এড়িয়ে গেলেও এবার আলোচনায় আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। প্রস্তাবিত পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ, গাজাকে সামরিকীকরণ মুক্ত করা ও বাসিন্দাদের চরমপন্থা থেকে সরিয়ে আনার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে গাজার বাসিন্দাদের জোর করে অন্য কোথাও সরানো হবে না। স্বেচ্ছায় কেউ স্থানান্তর হতে চাইলে বাধা দেওয়া হবে না। উপত্যকার নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হবে আঞ্চলিক নিরাপত্তা বাহিনী। এই পরিকল্পনা অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হলে গাজায় প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়া দ্রুত গতিতে ধ্বংসস্তূপ অপসারণের ব্যবস্থাও করা হবে। প্রস্তাব অনুযায়ী ইসরায়েলকে গাজা দখল করতে দেয়া হবে না। যেসব অঞ্চল দখল করেছে তা হস্তান্তর করে ধীরে ধীরে সেনা সরিয়ে নেবে। এছাড়া উপত্যকার শাসনভার দেওয়া হবে অন্তর্বর্তী প্রশাসনের হাতে, যার নেতৃত্বে থাকতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি হামাসের কাছে কতটা গ্রহণযোগ্য হবে কিংবা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় ইসরায়েলের অবস্থানই বা কেমন হবে তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। রাখি জেসমিন, চ্যানেল 24। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ৪২ মিনিটের বক্তব্যে বেশিরভাগটাই ছিল অভিযোগের ডালি। উঁচু গলায় তার কথার ফুলঝুরি যে কতটা অমূলক আর ভ্রান্ত তা উঠে এসেছে আধুনিক প্রযুক্তিতে। ফ্যাক্ট চেকিং বেশ কয়েকটি সাইটের তদন্তে দেখা যায় জাতিসংঘের বক্তব্যে নেতানিয়াহুর সিংহভাগ দাবি মিথ্যা ও বানোয়াট। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য শুরু করতেই উঠে চলে যায় সিংহভাগ কূটনীতিক। অধিবেশনস্থল ত্যাগকালে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের চাহনিতে ছিল ঘৃণা আর কণ্ঠে ছিল ধিক্কার, কিন্তু দখলদারদের নির্লজ্জতা বিশ্ব স্বীকৃত। তাই তো পোডিয়ামে দাঁড়িয়ে ফাঁকা চেয়ার ও গুটি কয়েক মিত্রের উদ্দেশ্যে টানা ৪২ মিনিটের বক্তব্য দেন নেতানিয়াহু, যার অধিকাংশই ছিল ভিত্তিহীন। প্রায় পৌনে ১ ঘন্টায় একের পর এক মিথ্যা দাবি ও বানোয়াট অভিযোগ করেন তিনি। চরম নির্লজ্জভাবে একজন দক্ষ খলনায়কের মতো সুনিপুণ অভিনয় তুলে ধরেন বিশ্বমঞ্চে। কোন ধরনের যুক্তি এবং তথ্য প্রমাণের ঊর্ধ্বে উঠে এসেছিলেন নেতানিয়াহু। বিভিন্ন ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ও টুল ব্যবহার করে দেখা যায় জাতিসংঘে যেসব দাবি করেছেন নেতানিয়াহু তার সিংহভাগ সম্পূর্ণ বানোয়াট। নেতানিয়াহু তার বক্তব্যে দাবি করেন হামাস ইসরায়েলের শর্ত মেনে নিলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থেমে যাবে, অথচ ফ্যাক্ট চেক বলছে হামাস একাধিকবার চুক্তিতে সম্মতি জানালেও তাতে সাড়া দেয়নি ইসরায়েল। বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধবিরতি প্রস্তাব দেয়া হলেও নেতানিয়াহুর অসহযোগিতায় বিফলে গেছে সেই চেষ্টা। বন্দীদের পরিবার ও হাজারো ইসরায়েলি নাগরিক যুদ্ধ বন্ধের দাবি তুললেও তা উপেক্ষিত হয়েছে। ফলে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে খোদ তেল আবিবে। নেতানিয়াহু আরও বলেন বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে ইসরায়েল, কিন্তু তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। একটি গোপন ডাটাবেস ফাঁসের পর দেখা যায় নিহতদের অন্তত ৮৩% বেসামরিক। ইসরায়েলি প্রধানমন্ত্রী অভিযোগ করেন বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস, কিন্তু বাস্তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি জায়নবাদীরা।
ফলে নির্বিচারে হামলার শিকার হয়েছে হাসপাতাল, স্কুল, মসজিদ, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা, এমনকি অ্যাম্বুলেন্সও। নেতানিয়াহুর আরেকটি দাবি ছিল হত্যাযজ্ঞের আগে ফিলিস্তিনিদের সরে যাওয়ার সুযোগ দিত আইডিএফ। যদিও ফ্যাক্ট চেক বলছে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশনা দিয়েই আড়াল করা হচ্ছে গণহত্যা। গাজার মিডিয়া অফিসের পর্যবেক্ষণে দেখা যায় উপত্যকাটিতে মোট নিহতের 46%রই প্রাণ গেছে আইডিএফ কর্তৃক নিরাপদ ঘোষিত অঞ্চলে। লজ্জাজনক সেই বক্তব্যে তিনি আরও দাবি করেন ইসরায়েল সহায়তা আটকে দিচ্ছে না, বরং হামাসের ত্রাণ লুটের কারণে দেখা দিয়েছে খাদ্য সংকট। অথচ তদন্ত বলছে হামাস সহায়তা লুট করছে এমন কোনো প্রমাণ নেই, বরং ইউএসএআইডি বলছে মার্চ থেকে মে পর্যন্ত পুরোপুরি ত্রাণ অবরোধ করে রেখেছিল জায়নবাদীরা। ফলে দেখা দিয়েছে দুর্ভিক্ষ দশা। নেতানিয়াহু জাতিসংঘে বলেন হুথি, হামাস, হিজবুল্লাহর অর্ধেক নেতৃত্ব নিশ্চিহ্ন করেছে ইসরায়েল। অথচ ফ্যাক্ট চেকে দেখা যায় ইসরায়েলি হামলায় নেতাদের কেউ কেউ নিহত হলেও এসব সংগঠন এখনো সক্রিয়। গেল সপ্তাহেও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ড্রোনে আহত হন 22 ইসরায়েলি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। রাশিয়ার উত্তর পূর্ব উপকূলের ছোট্ট একটি দ্বীপ, সেখানে সোভিয়েত আমলের পরিত্যক্ত একটি গবেষণা কেন্দ্র দখলে নিয়েছে এক ঝাঁক শ্বেত ভাল্লুক। গবেষণা কেন্দ্রে থাকা তাদের নানা কর্মকাণ্ড ড্রোনের মাধ্যমে ধারণ করেছেন রুশ ট্রাভেল ব্লগার ভাদিম মাখরভ। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ভালুক, কখনো বা খেলাধুলায় ব্যস্ত অবস্থায় ধরা দিয়েছে মেরু অঞ্চলের শুভ্র সুন্দর ভাল্লুকগুলো। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।